বছর এই বিএনপি নেতাকর্মীরা যেহেতু 15টা বছর থেকে ছিল আওয়ামী লীগের পুলিশ এবং আওয়ামী লীগের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের বিভিন্ন পেট্রো বাহিনীর মাধ্যমে তাদের পিছনে ছিল, সেই আওয়ামী লীগের অত্যাচার যেহেতু টিকে আছে, তো এখন এই সময়ে এই বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কাউকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তো আমি মনে করি সবাই একতাবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে ভাঙন, পারস্পরিক অভিযোগ, বিভিন্ন জায়গায় আমাদের ডিফেন্স ব্যাকগ্রাউন্ড, অনেক সময় থেকে অনেক নেতা কর্মী পরস্পর অভিযোগ করে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অভিযোগ নিয়ে যায়। এটা করবেন না, সবাই একতাবদ্ধ হয়ে আরেক আমাকে সামনে রেখে সবাই দেশ এগিয়ে যাওয়ার পথে আমরা দুই তিন দিন চেষ্টা করেও নানা ধরনের নাম জোগাড় করার চেষ্টা করেছি, কিন্তু আমরা বিএনপি পরিবার ছোট্ট কথা, খুব সাধারণ কথা কিন্তু খুব স্পর্শকাতর এবং বিএনপি নেতা কর্মীদেরকে ভীষণভাবে এটা স্পর্শ করে। আমরা বিএনপি পরিবার, এই নামটি স্বয়ং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। এরপরে যখন সাংগঠনিক রূপ দেওয়া হলো, এখানে রুম্মন এবং কৃষিবিদ মিথুনের নেতৃত্বে, এরপরে আমরা যারা রয়েছে আমাদের দলের কাজের বাইরেও বাড়তি কাজ করা তো কঠিন হয়ে গেল। যখন এই কমিটি ঘোষিত হলো, এই কমিটি ঘোষণার পরে রুম্মনকে আমরা একভাবে চিনি, মিথুন ছাত্র দল করা ছেড়ে এরা কিভাবে এটা কেটে গেল। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে বলবো যে এক অসাধারণ গতিশীল নেতৃত্বে এরা এই মানবধর্মী এবং সেবাধর্মী এই প্রতিষ্ঠানটিকে আমাদের তৃণমূলের দোরগোড়ায় নিয়ে যেতে সফল হয়েছে কিছুটা এবং হচ্ছে ক্রমাগত। আপনারা জানেন মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতি পৃথিবীর অনেক মহত্তম নেতারাই করেছেন, যে কথাটি এখানে উল্লেখ করেছেন, মিল্লাত ভাই করেছেন, আরো অনেক করেছেন। এই কাজটি কিন্তু কম কঠিন কাজ নয়, খুবই কঠিন কাজ। রাজনীতি উল্টে দিব, পাল্টে দিব, আমরা কত কথাই বলি, যেটাকে ইংরেজিতে বলা হয় বাগানন্দ। কিন্তু পৃথিবীর সবচেয়ে মানবতাবাদী এবং দেশ ও জাতির প্রতি অন্তঃপ্রাণ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এই মানব সেবার মধ্যে দিয়ে তারা তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এর মধ্যে নিঃসন্দেহে আমি স্মরণ করব মহাত্মা গান্ধী, এরপরে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কিন্তু খুবই বিপ্লবী ধরনের মানুষ ছিলেন এবং সশস্ত্র সংগ্রামেরও তাদের একটা শাখা ছিল। তারপর জীবনের এক মুহূর্তে তার উপলব্ধি হলো কারাগারের ভিতরে যে না, এই পথ বোধহয় ঠিক নয়। তিনি মানে গণতান্ত্রিক সংগ্রামের যে নিয়মতান্ত্রিক সংগ্রামটা জারি রাখলেন এবং জেলের ভিতর থেকেই নেতা কর্মীদের নির্দেশ দিলেন, তোমরা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ো এবং গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করো লেখাপড়া শিখতে এবং স্কুলে যেতে। এইটা একটা বাণী আকারে, তার বাণী আকারে কারাগারের ভিতর থেকে তার কর্মীরা, নেতারা, এএনসি বলা হয় যেটাকে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তার নেতা কর্মীরা গোটা দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ে এবং এটা বিদ্যুৎ তরঙ্গের তৈরি। যে ব্যক্তিটি 27 বছর জেলের মধ্যে, সে তার জাতিকে ভাবছে কত এক্সপেরিমেন্টের মধ্যে। প্রথমে ছিলেন খুবই স্ট্রাগল এবং সংগ্রামশীল, তারপরে সশস্ত্র যুদ্ধের ব্যাপারেও তিনি তারা একটি শাখা করলেন, ওইখান থেকে সরে এসে তারপরে এইভাবে তার দল এবং দলকে জনপ্রিয় করে। এই এসবের দৃষ্টান্ত পৃথিবীর মহত্তম মানুষদের মধ্যে, মহত্তম নেতাদের। তো আমি এই রুম্মন এবং মিথুনের নেতৃত্বে তাদের যে কাজের ধারাটি দেখেছি, এরা অত্যন্ত সহনশীল। আমরা অনেক সময় বলেছি, রুম্মন তুমি আজকে তো যাওয়ার কথাই না, 2 দিন পিছিয়ে দাও। ওরা কিন্তু কখনোই দেখিনি যে বিরক্ত হয়েছে। আচ্ছা ভাই, কখন যাবেন? সকালে যাবেন না বিকেলে? এইভাবে আমাদেরকেও যেন তারা একটা পরামর্শ দিয়ে নিয়ে যাচ্ছেন, এই কাজের মধ্যে যুক্ত করেছে।
এবং আপনাদেরকে আমি বলে রাখি, আমরা তো ছাত্র জীবন থেকে কাজ করে আসছি, মিছিল করছি, মিটিং করছি, বক্তব্য রাখছি, কত কি করছি ছাত্র জীবন থেকে। কিন্তু এই যে মানব ধর্মী সেবামূলক এই কাজটি, এই কাজের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে মানে এত ভালো লাগে, মনে হচ্ছে যে মানে আমরা বোধহয় সত্যিকার অর্থে যে কাজটি আগেই হওয়ার কথা ছিল সেটি অনেক দেরি হয়ে গেছে, এখন আমরা সেই কাজটি করছি। এই আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত থেকে মানে যেমন গত পরশু দিনই আমরা নদী পার হচ্ছি, একবারে বিস্তীর্ণ ধান খেত অতিক্রম করছি, একেবারে অজর পাড়াগার ভিতরে ঢুকে সেখানে একটা ছোট স্পেস করে সেই যারা আহত হয়েছে, ঢাকাতে তাদের ঢাকাতেও আহত হয়েছে, এখন বাড়িতে আছেন, সেখানে গিয়ে আমরা মানে যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা, তাদের সহযোগিতা এটা পৌঁছে দিচ্ছে। তো এই যে মানে কাজের যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা আমাদের প্রচলিত রাজনীতির বাইরে আমাদেরকে অন্য একটি জায়গায় নিয়ে গেছে, এবং যার মূল তত্ত্বাবধান এবং যার মূল পৌরোহিত্য এবং অভিভাবকত্ব আমাদেরকে এটা করতে উদ্বুদ্ধ করেছে তিনি তো আমাদের নেতা শরৎ তারেক রহমান। রাত্রি 3:30 বাজে, রাত্রি 3:30 বাজে হঠাৎ ঘুম যেগুলো ভালো হোয়াটসঅ্যাপটা চেক করলাম, দেখি যে তিনি একটি অনলাইনে একটা নিউজ পাঠিয়েছেন, ফরিদপুরের নগরকান্দায় বিএনপির নামধারী কোন লোক তাকে গরিব লোকের বাড়ি ভেঙেছে। আমি খবর দিলাম মিথুনকে, মিথুন আমার বাসার কাছে থাকে, মিথুন চেয়ারম্যান সাহেব খবর দিয়েছে এটা খোঁজ নেওয়ার জন্য, চলো আমরা চলে যাই। এই যে একটি স্পিড, আরে কখন ঘুম থেকে উঠবো, আচ্ছা ঠিক আছে কালকের দিন আসুক যায়, কিন্তু এত রাত্রে উনি যে দিয়েছেন এটা যে আমাদেরকে কতটা প্রাণিত করেছে, কতটা উদ্বুদ্ধ করেছে। মিথুন বলল যে এখন ইয়েকে কি বলে যে আমরা রুম্বনকে কি করে যাবে, যেভাবে হোক ধরো, এই ধরুন 8টা 8:30টার মধ্যে আমাদের প্রিপারেশন থেকে আমরা গেলাম, এবং এর যে মানে ফলপ্রসূ ফলাফল আপনি চিন্তা করতে পারবেন না। ওনার ইনস্ট্রাকশন ছিল যারা এই কাজটি করেছে তাদেরকে এই গরিব মানুষের ঘর বাড়ি ঠিক করতে হবে, এবং আমরা ওইখানে গিয়ে মানে যে সহযোগিতা গিয়েছিলাম চেয়ারম্যানের পক্ষ থেকে দিয়ে আমরা ফিরে আসছি 3 দিনের মধ্যে। সেই লোকটি আমার বাসায় এসে বলেছে যে আমাকে বহিষ্কার করেন না, আমি তার সব বাড়ি ঘর ঠিক করে দিয়েছি। বিষয়টা হচ্ছে এইরকমই, যদি একটা কাজের পিছনে আন্তরিকতা যদি তাগিদ থাকে, সত্য তাগিদ থাকে, এবং আমাদের কাজ যদি ন্যায় ধর্মী হয়, সত্য ধর্মী হয়, আমাদের কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, সেই কাজ কোনোদিন ব্যর্থ হতে পারে। সেই কাজের মধ্যে যদি সংশয় থাকে, ভণ্ডামি থাকে, সেই কাজের মধ্যে যদি দ্বিধা থাকে, সেই কাজ ব্যর্থ। শেখ হাসিনার এই 15 বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে, কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে, কত কি করেছে। বিএনপি যদি আসে ক্ষমতায় তাহলে 1 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে, সব ওবায়দুল কাদের করেছে। তো কি হলো, একজন লোক মারা গেছে, সেটাও আবার ইন্ডিয়ার মাটিতে, বাংলাদেশে নয়। এরা বল ভাবসামি নাকি না, এটা ভাবসামি না, ইচ্ছা করি বল না, ইচ্ছা খান ভাই ছাত্র কিন্তু। তো এই যে আপনার অপপ্রচার করা, অপপ্রচার দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু ক্রমান্বয়ে মানুষ কিন্তু স্পষ্ট হচ্ছে। মেঘ সরে গেলে আকাশ যেমন নির্মল হয়, ঠিক আমাদের রাজনৈতিক অঙ্গন নির্মল হয়ে আসছে। যখন দেখলাম যে প্রাইমারি স্কুলের শিশু, হাই স্কুলের ছাত্র এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে একটি কাফেলা তৈরি করে শেখ হাসিনাকে পালাতে পারত, কিন্তু আমাদের চেয়ারম্যান তার যে অটল অব্যাহত এবং প্রত্যয়দীপ্ত তার যে আহ্বান, এই আহ্বানের মধ্যে দিয়ে যে পটভূমি রচিত হয়েছিল, তার মধ্যে দিয়ে এই তারুণ্যের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটাকে চলে যেত। এই হাসিনা বলেনি যে মালয়েশিয়াতে তারেক রহমানের মিল আছে, কারখানা আছে, 17 বছর জোর করে মানুষকে গুলি করে, বিএনপির নেতা কর্মীদেরকে কি বলে গুম করে, অদৃশ্য করে, এত কিছু করার পরে কই একদিনও তো ওই কোথায় মিলটি, কোথায় কারখানাটি, মালয়েশিয়ার কোন জায়গায় সেটি স্থাপিত, সেটি দেখাতে পারলেন না। বিএনপি যখন ক্ষমতায়, তখন তিনি এই কথাগুলি বলেছেন। অথচ দেখুন
বিএনপি ক্ষমতায় এই কথা বলার জন্য আপনার শেখ হাসিনাকে কিন্তু গ্রেফতার করেনি বিএনপি, বা তার কোনো দলের লোকজনকে গ্রেফতার করেনি, একটা মিথ্যা বানোয়াট অপপ্রচারের জন্য করেছে। তো ক্ষমতা আসার পরে দেখালে না কি ইন্ডাস্ট্রির নাম কি, সেই কারখানার নাম কি দেখাতে পারে। এইভাবে একটা মিথ্যা বান তৈরি করে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা বলি যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার। আমি বক্তব্য আর পারবো না, শুধু একটি কথা আমার কেন যদি বলতে ইচ্ছে করছে। আজকেই দেখলাম আমরা সবাই বিএনপি সহ সব গণতান্ত্রিক দল যে সরকারটিকে সমর্থন করেছে, সেই সরকার দেশ চালাচ্ছে, ঠিক আছে, আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে থাকবে, কিন্তু সমর্থন এটা করছে। কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন মানে আমাকে সবসময় আমার মনের মধ্যে কাজ করছে। 4 বছর লাগবে সংস্কার করতে, কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, কনস্টিটিউশন, পার্লামেন্ট। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি, সেই 1215 সাল থেকে এখন পর্যন্ত এটা তো রাজনীতিবিদদের অবদান। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে, এখানকার যারা সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা একটা পরামর্শ দিক সংস্কার, কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলেছে 4 বছর লাগবে। যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই, যে বাচ্চারা আজকে তাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়া যায় না, তারা আর কতদিন বঞ্চিত? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতি, গণতন্ত্রের মডেল, তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এক ধরনের আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও বোধহয় কোনো সমস্যা হচ্ছে। না হলে এই কথাটি উনি কেন বলছেন, কেন তিনি এত মানে লম্বা সময়ের কথা বলছেন? এত লম্বা সময়ের কথা নয়, সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে, সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবে কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে দিচ্ছে। আমরা কথা গতকাল বলিনি, গত পরশু দিনই বলি, আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন, কিন্তু গতকালকে এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থে ভাবিয়ে দিচ্ছে উত্তরসূত্রী কি সেটা মানুষ জানতে চায়। আজকে এই আমরা বিএনপি পরিবারের অনুষ্ঠানে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সম্মতি দিয়েছেন। আমি যখন প্রথমেই শুনেছি, রঙ্গন আমাকে জানিয়েছে, আমরা এত আনন্দিত হয়েছি। আমাদের ওই কন্ট্রিবিউশন হয়তো রাখতে পারিনি, কিন্তু আপনি যে সংগঠনটি করেছেন এত সমন্বয়, এত চমৎকার ভাবে, এখানে কোনো প্রতিযোগিতা নেই, কে আহ্বায়ক হবে, কে সদস্য সচিব হবে, কে কনুই দিয়ে ফেলবে, কেউ নয়। প্রত্যেকেই যেন একটা উদ্বুদ্ধ হওয়া কিছু মানুষ, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার যে চিন্তা এবং দর্শন এবং মানব কল্যাণের যে মহান ব্রত, সেই দিকে যেন সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। সবার কল্যাণ কামনা করছি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে জিয়া শিশু হাসপাতালের সদস্য সচিব ফজল হাসান ভাই, এছাড়া আরো উপস্থিত আছে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম ভাই, এবং আরো উপস্থিত আছে বিএনপি মিডিয়েশনের সদস্য ও সাবেক এমপি সামিয়া। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের যাদের জন্য আজকের অনুষ্ঠান, তাদের মধ্যে থেকে 2 জন সম্মানিত হবে, তারা যেভাবে আহত হয়েছিল সেই বিষয়ে সামান্য কিছু বলবে। আলামিন ও রাহি, তো প্রথমে আলামিনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সে আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে আহত হয়ে পঙ্গু হয়ে গেছে, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি ক্লাস 9 এ পড়ি। আমি আপনার 5 আগস্ট আপনার 19 জুলাই 19 তারিখ চিরাগুলি খাই আপনার 5 তারিখে বিজয় হয়েছিলাম, 11টা থেকে বের হয়েছিলাম। পুলিশ আমাদের পর আক্রমণ করে, লাঠিচার্জ করে, আপনার টিয়ারশেল মারে,
টিআরসের আমরা এক সময় মানে আর্মি আমরা জানতে পারি সেখানে পদত্যাগ করে আমরা হেডলাইন দিয়ে পুলিশের কাছে অনুরোধ করি আমাদের ভাইদের প্রতি যাতে তারা গুলি না চালায়। তাদের কাছে বারবার অনুরোধ করার পরেও তারা কথা শুনে নেয়। আওয়ামী লীগের কিছু নেতাদের বয়ানে তারা আমাদের উপর গুলি চালায়। তখন আমরা রাস্তার মাঝখানে ভোট দিয়ে আস্তে আস্তে আগাই। আমরা শহীদ মিনারে যেতে যাচ্ছিলাম, আমি এটা ঢাকা মেরুলবাটের কথা। তখন পুলিশ আমাদের পর অরিজিনাল বুলেট মারে। আমার সামনে প্রথমে আমার গুলি লাগে, আমার পরে আরো 2টা বার গুলি লাগে। আমার সাথে সাথে ওখান থেকে হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার সাথে হাসপাতালে নেয়। তখন হাসপাতালে যেদিকে তাকাই আমি ওই দিকেই আমার আহত ভাই। ব্লাড ব্যাংকে কোনো ব্লাড নাই, বাট এখানে ডাক্তাররাও আমাদের সাথে কাকুতি করছে, আমাদের ট্রিটমেন্ট দেয় নাই ঠিক মতো। আমরা প্রায় 4 দিন আমি বেডে শুয়েছিলাম, কোনো ডাক্তারের চিকিৎসা পাই নাই। ওই 4 দিন পরে আমাকে বলতে ডাক্তার হঠাৎ করে এসে বলতেছে তোমার পাও কাটা লাগবে। এখন আমরা যারা আহত ভাই আছি, আমাদের মতো যাদের পাও নাই, যাদের হাত নাই, যাদের চোখ বন্ধ হয়েছে, এরা সরকার এটা করছে, আমরা তার বিচার চাই। তাকে দেশে আনা হোক, দেশে এনে তাকে শাস্তি দেওয়া হোক। আমরা আমাদের নিহত ভাই, আমাদের আহত ভাই আছে 19,931 জন, আমাদের নিহত ভাই আসে 800 কয়েকজন। আমাদের যে ভাইগুলো আছে নিহত ভাই, ওদের খুনের শাস্তি চাই আমরা। তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ আলামিনকে। এবার একজন বক্তব্য দেবে নাকি কেউ এই ছাত্র আন্দোলনে পঙ্গু হয়ে আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। আমি আন্দোলনে বেশি জড়িত আহত হই। বিজিবি আমাকে গুলি চালায়। চালানোর পর প্রথমে যায় ঢাকা মেডিকেলে চিকিৎসা করা নাই, এরাতে ফেরত দেওয়া হয়েছে। এরপর হৃদরোগে পরীক্ষা করতে কথা সকাল 8টা, এরপর পরীক্ষা করছে সকাল 12টা, এরপর পরীক্ষা করার পর তারপরে পঙ্গু হাসপাতালে করবে, কিন্তু পাওয়া যায়নি। আমার কাগজ এই কথা কিছু বলা নেই। পঙ্গু হাসপাতালে আনার পর তারপরে সরকার যদি অপারেশন হইতো তবে পাও রাহত যেত, কিন্তু আমরা এই পাও গুলি রাখো 2 ঘন্টা আগে আমি হাসপাতালে গেছি, অনেক হাসপাতালে। এরপর পাও আমার রাখুন যেটা পঙ্গু 22 তারিখে, জুলাই মাসে 22 তারিখ পাও আমার কাটা হয়। হ্যাঁ বলছে সরকার যদি অপারেশন হইতো তবে পাও রাহত যেত, কিন্তু 2 ঘন্টা আগে আমি হাসপাতালে গেছি, কিন্তু অপারেশন করা হয়। ধন্যবাদ আমাদের 2 জন সহযোদ্ধা ভাইকে, যাদের কাহিনী আমরা ইতিপূর্বে শুনেছি, খুব হৃদয় বিদারক। তারা ঢাকার প্রতিটি আন্দোলনে, জুলাই আন্দোলনে ছিল, হয়তো বা সময়ের সংক্ষিপ্ততার কারণে অথবা হয়তো মানুষের কারণে তারা সঠিকভাবে তাদের কথা তুলে ধরতে পারেনি। আমরা যখন তাদের সম্পর্কে জেনেছি তা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। যখনই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পানি নিয়ে এদেশের প্রতিটি পরিবারের কাছে যাচ্ছি, শহীদ পরিবারের কাছে যাচ্ছি, তখন তারা যে অনুভূতিগুলো প্রকাশ করছেন এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের প্রতি যে পরিমাণ কৃতজ্ঞতা দেখাচ্ছেন, তাতে আমরা আপ্লুত হয়ে যাই, আরো উদ্বুদ্ধ হই এই সমস্ত কাজ করতে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার রাকিব চৌধুরী, তাকে এখানে আসার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা এখন পর্যন্ত সারা দেশের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এই সমস্ত শহীদ পরিবারের সাথে সাক্ষাতের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে চলেছি। আমরা বিএনপি পরিবারের যে সদস্যবৃন্দ এই কাজটি করছেন, সেই সদস্যদের নাম অল্প সময়ের জন্য ঘোষণা করছি। আমরা বিএনপি পরিবারের সদস্য নাজমুল হাসান, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদুর রহমান লিটন, আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিব বিল্লাহ, আমরা বিএনপি পরিবারের সদস্য ফরহাদ আলী সজীব, আমরা হামলা করে আমরা টিকে ছিলাম। 5ই আগস্টের পূর্বে এই দেশের ছাত্র জনতা মিলে মাত্র 22 থেকে 25 দিনের মাথায়
স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলার মস্ত থেকে বিতাড়িত করেছে। এই কথাটি বলার উদ্দেশ্য এটাই, আমরা 17 বছর সবাই রাজপথে ছিলাম, জেলগুলো ভুলিয়া সবাই ছিল, অসংখ্য নেতাগুলো কষ্ট করেছে, অনেকের পা হারিয়েছে, পূর্বতে জীবন করেছে, তারপরে আমরা হাল ছেড়ে নেই। আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করে ফেসিবাদের পতন হয়েছে। আজকে আমরা লক্ষ্য করি যে ফেসিবাদ শেখ হাসিনা তারা আবার চেষ্টা করছে বাংলাদেশের মাটিতে খোলা মাটিতে মাস শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যতই চেষ্টা করো আর বাংলাদেশের বিপ্লবের সৃষ্টি হবে না। আজকে আমি এখানে স্পষ্ট ভাষা বলতে চাই, এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের মামলা যদি হাইকোর্টে উঠে যায়, আমাদের নেতা তারেক রহমানের মামলা কেন উঠবে না? আমরা এই ক্ষেত্রে জিজ্ঞাসা আজকে এই সরকারের কাছে অবিলম্বে তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে বাংলাদেশে এসে তার রাজনীতি করা শুরু করে দিতে হবে। এটাই আজকে আমাদের দাবি হোক। আর আজকে যারা পরিবার আয়োজন করেছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে শহীদ জবর হোক, খালেদা জিন্দাবাদ। দেখলাম যে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে 2000-এর অধিক ছাত্র জনতাকে ফ্যাসিবাদী সরকার হত্যা করে। সেখানেই শেষ নয়, আমরা এখনো দেখতে পাচ্ছি প্রায় 20,000-এর অধিক মানুষকে গুরুতরভাবে আহত করা হয়েছে এই আন্দোলনে। আজকের এই অনুষ্ঠান আমাদের নেতা এই 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী জনাব তারেক রহমান সাহেবকে যে শুধু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেই নয়, পাশাপাশি দুস্থ অসহায় যাদের হুইল চেয়ার প্রয়োজন, আজকের অনুষ্ঠানে তাদেরকে এই হুইল চেয়ার উপহার দেওয়া হবে এবং এর মাধ্যমে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করলেন যে প্রতিটি রাজনৈতিক দল শুধু মিছিল মিটিং এর মাধ্যমে রাজনীতি করতে হবে। ভাই, আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক জনাব আজিজুর রহমান, প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং আজকের এই অনুষ্ঠান যে সংগঠনটি আয়োজন করেছে আমরা বিএনপি পরিবার, সেই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আমাদের সংগঠনের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, অত্যন্ত ত্যাগী এবং নিবেদিত রাজনৈতিক কর্মী, যিনি ব্যক্তিগতভাবে অসম্ভব মানবতাবাদী, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট রুহুল রিজভি সহ মঞ্চ উপবিষ্ট। একটা জিনিস ভাবতে হবে যে যারা এই অর্থ আত্মসাৎ করে আজকে জেলে আছে, তাদের চাইতে এই হুইল চেয়ার যারা কিনেছে তারা অনেক সুখী আছে, কারণ তাদেরকে ওই জেলের চিন্তা করতে হয় না, তাদের ঋণের চিন্তা করতে হয় না, তাদেরকে হাজার কোটি টাকা ঋণের বোঝা তাদের মাথায় নেই। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা এই ঋণ করতে করতে ইনডাইরেক্টলি কিন্তু তাদের মাথায় একটা ঋণের বোঝা দিয়ে গেল। আজকে দেখেন 18 লক্ষ কোটি টাকা যেখানে ঋণ এসেছে 17 লক্ষ টাকা পাচার হয়েছে এবং প্রত্যেকটা নাগরিকের মাথায় প্রায় 1 লক্ষ টাকার মতো একটা ঋণের বোঝা এসেছে। এই হুইল চেয়ার আজকে যে নেবে সেও কিন্তু 1 লক্ষ টাকা ঋণের বোঝা তার মাথায় আছে।